বড় বউ, আমার গোপাল আর রতনের কি কোনো নতুন খোঁজ খবর পাওয়া গেল রে মা? আমার বুকটা ফেটে যাচ্ছে। না মা, এখনো ওনাদের কোনো খবর আসেনি। আমরা তো কয়েকবার শহরে লোকও পাঠালাম, কিন্তু কেউ কোনো খোঁজ আনতে পারলো না। হ্যাঁ মা, তুমি নিজের মনকে এভাবে দুর্বল করো না। ওনারা যেখানেই থাকুন না কেন ঠিক ঘরে ফিরবেন। আমার ছেলে দুটো কাজের সন্ধানে সেই দূর শহরে গিয়ে কোন বিপদে আটকে আছে। আমি কিভাবে এখন এই সংসার চালাবো? আপনি ওসব কথা ভেবে নিজের শরীরটা অসুস্থ করবেন না। যতদিন ওনারা না ফিরে আসছেন ততদিন আমরা তো আছি। হ্যাঁ মা, আমরা দুজনে থাকতে আপনার এই ঘরের কোনো জিনিসের কমতি হতে দেব না। আপনি শান্ত হয়ে একটু বিশ্রাম নিন তো। তোরা দুই বউ মিলে আমাকে আগলে রেখেছিস। ঈশ্বর তোদের মঙ্গল করুন। আমার ছেলেদের ঘরে ফিরিয়ে দিন। আপনি এখন চোখ বুজে ঘুমিয়ে থাকুন মা। আমি আর সরলা রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কিছু লাগলে ডাকবেন। হ্যাঁ রে সরলা, মা তো দিন দিন ওনাদের চিন্তায় একেবারে বিছানায় নিস্তেজ হয়ে পড়েছেন। আমার নিজেরও খুব ভয় করছে রে। হ্যাঁ বৌদি, আমারও রতনের জন্য দিনরাত মন কেমন করে। আমি তো ভেবেছিলাম আমরা দুজনেই একবার নিজে থেকে শহরে চলে যাব। কিন্তু এই অসুস্থ শাশুড়ি মাকে এভাবে একলা ফেলে রেখে আমরা ঘরের বাইরে কিভাবে যাব বোন? ওনাকে দেখার তো কেউ নেই। তুমি ঠিকই বলেছো বৌদি। ছেলেদের নিয়েই চিন্তার কথায় মাকে বেশি বললে মা অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ রে, মায়ের সামনে আমরা সবসময় হাসি মুখে থাকবো, তবে ওনাদের খোঁজে শহরে আরেকবার লোক পাঠানো দরকার। কিন্তু বৌদি, শহরে লোক পাঠানোর মতো টাকা আমরা কোথায় পাবো? সংসারের অবস্থাও তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মানুষের কাছ থেকে চেয়েছি, আর কতদিন এভাবে অভাবের সংসার চালাবো বলতো? এবার আমাদের একটা করতে হবে কিছু নিজেদের। তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি। খাটুনির ভয় আমি একটুও করি না, শুধু এই ঘরের কষ্ট দূর হলেই হলো। সরলা, এই লাল শাক আর কচি বেগুনগুলোর গোড়ায় একটুখানি ভালো করে জল দে তো বোন। গাছের চেহারা চমৎকার হয়েছে। হ্যাঁ বৌদি, আমাদের এই সবজি বাগানের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে। এবার বাজারে নিলে ভালো দাম পাওয়া যাবে। আমাদের এই সবজি বিক্রির টাকা দিয়েই এখন ঘরের চাল কিনতে হবে, আর ওনাদের খোঁজে নতুন শহরে লোক পাঠানো যাবে। তুমি ঠিক বলেছো বৌদি, চলো আর দেরি না করে এই কচি সবজিগুলো ডালিতে গুছিয়ে রাস্তায় বের হই। ওগো ওগো, তোমরা এই ডালির কচি বেগুন আর টাটকা লাল শাকগুলো কি বাজারে বিক্রির জন্য নিয়ে চলেছো নাকি? হ্যাঁ ভাই, এগুলো আমাদের নিজেদের বাগানের সবজি, একদম টাটকা, কোনো পোকা নেই। আপনি চাইলে নিতে পারেন। সবজিগুলো দেখতে তো খাসা লাগছে, তা পুরো ডালির সবজি একেবারে নিলে কত টাকায় দাম রাখবে একটু কমিয়ে বলো। আপনি একদম 10 টাকা দিন ভাই। এই বাজারে এত সুন্দর কচি সবজি আপনি আর কোথাও খুঁজে পাবেন না। মা, আপনার জন্য বাজার থেকে নতুন ওষুধগুলো আনানো হয়েছে। এবার থেকে প্রতিদিন সময় মতো খাবেন। বড় বউ, ঘরের এই অভাবের মাঝে এত দামি ওষুধ কেনার টাকা তুই কোত্থেকে পেলি? আপনি ওসব নিয়ে ভাববেন না তো। আমরা এখন রান্নাঘরে আছি, নতুন কাজ করছি। কিছু লাগলে আমাদেরকে ডাকবেন। বড় বউ, ছোট বউ, তোমরা দুজনে মিলে রান্নাঘরের মেঝেতে সব বাজার সওদা কোত্থেকে এনে রাখলে? মা, আমরা আজ সকালে আমাদের বাগানের কচি সবজিগুলো বাজারে বিক্রি করে টাকা পেয়েছিলাম। হ্যাঁ মা, সেই সবজি বিক্রির টাকা দিয়ে আমরা এই নতুন বাজার আর আপনার ওষুধ এনেছি। তোরা দুই বউ মিলে বানের দিনে ঘরের অভাব দূর করার জন্য এত খাটুনি খাটছিস, আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে রে। মা, তুমি আর ওখানে দাঁড়িয়ে থেকো না, চলো তোমাকে এবার ঘরের বিছানায় গিয়ে যত্ন করে শুয়ে দিয়ে আসি। নমস্কার বৌদি, আমি শহর থেকে গ্রামে একটা বিশেষ কাজে এসেছিলাম, কিন্তু এখন পথ ভুলে মুশকিলে পড়েছি। নমস্কার ভাই, বাইরে তো হালকা ঝড়ের আভাস দেখা যাচ্ছে, চারিদিকের আকাশও তো কালো করে এসছে। হ্যাঁ বৌদি, এই গ্রামে থাকবার মতো কোনো জায়গা নেই। আজকে রাতের মতো আপনাদের ঘরে কি একটু আশ্রয় পাবো? বৌদি, বাইরে যেভাবে জোর হাওয়া বইছে তাতে কি ঝড় বৃষ্টির রাতে ওনাকে রাস্তায় একলা ছেড়ে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ সরলা, তুই ঠিকই বলেছিস বোন। আসুন ভাই, আপনি এই গরিবের ঘরের ভেতর এসে একটু শান্ত হয়ে বসুন। আপনাদের দয়া বৌদি, এই দুর্যোগের রাতে আপনারা আমাকে আশ্রয় না দিলে বানের জলে আমার ক্ষতি হয়ে যেত।
ও কথা বলবেন না ভাই, বিপদের দিনে মানুষকে আশ্রয় দেওয়া তো কর্তব্য। আপনি ধীর পায়ে ঘরের ভেতরে আসুন। চলো বৌদি, ওনার হাতের ভারী থলেটা আমরা দুজনে মিলে বারান্দার এক কোণে ভালো করে গুছিয়ে রেখে দিই। বাবা বিক্রম, তুমি তো শহরের মানুষ, আমার ভেতরের দুঃখের কথা তোমাকে একটু খুলে বলি। বলুন কাকিমা, আপনার কিসের এত কষ্ট? আমাকে নিজের ছেলের মতো ভেবে আপনার সব মনের কথা পরিষ্কার করে বলুন। আমার দুই ছেলে গোপাল আর রতন কাজের সন্ধানে সেই দূর শহরে গিয়ে আর ঘরে ফিরল না। ওনারা শহরে যাওয়ার পর কি আপনাদের কাছে কোনো চিঠি বা নতুন কোনো খবর পাঠাননি কাকিমা? না বাবা, আমরা ওনাদের খোঁজে কয়েকবার শহরে লোক পাঠালাম, তবু কেউ ওনাদের খোঁজ আনতে পারলো না। কাকিমা, আপনি আর এক ফোঁটাও চিন্তা করবেন না। এবার আমি নিজেই শহরে ফিরে গিয়ে ওনাদের সব জায়গায় খোঁজ করব। তুমি আমার ছেলেদের খোঁজ করবে বাবা? যতদিন তুমি গ্রামে আছো ততদিন আমাদের বাড়িতেই থাকবে। আপনাদের এই সুন্দর আপ্যায়নে আমি খুশি হয়েছি কাকিমা। আমি আপনাদের এই আপন ঘরে থাকতেই রাজি আছি। মা, বিক্রম ভাই তো আমাদের ঘরের এক শুভাকাঙ্ক্ষী হয়ে উঠলেন। ওনার জন্য আমি কাল সকালে ভালো রান্নার ব্যবস্থা করছি। হ্যাঁ বৌদি, বিক্রম ভাই আমাদের এত বড় উপকার করার কথা বললেন, ওনার জন্য আমাদের মন দিয়ে খাটতেই হবে। বৌদি, আজকে সকাল সকাল আকাশটা পরিষ্কার লাগছে। আমি ভাবছি আপনাদের ঘরের জন্য গ্রামের বাজার থেকে কিছু ভালো বাজার করে আনি। আপনি একই কথা বলছেন বিক্রম ভাই? আপনি আমাদের এই অভাবের বাড়িতে সম্মানিত অতিথি, আপনি কেন বাজারে খাটতে যাবেন? হ্যাঁ ভাই, অতিথি হয়ে আমাদের ঘরের জন্য আপনার নিজের বাজারে যাওয়া মোটেই সাজে না। আমরাই সব গুছিয়ে নেব। আমি অতিথি হয়েছি তাতে কি হয়েছে বৌদি? অতিথিরাও কিন্তু নিজেরা বাজার করে এনে মনের সুখে খেতেই পারে, এতে মান সম্মান যায় না। তা অবশ্য ঠিক ভাই, তবে আপনার মতো শহরের মানুষের আজব গায়ের বাজার ঘুরে ক্লান্ত হয়ে পড়বেন। আমি এক ফোঁটাও ক্লান্ত হব না বৌদি। আপনারা শুধু বলুন আজকে দুপুরে আপনাদের সবার নিজের ঘরে কি নতুন জিনিস খেতে মন চায়। আমাদের নতুন কিছু লাগবে না ভাই, আপনার নিজের যা ভালো খেতে মন চায় আপনি তাই করে আনুন বাজার। হ্যাঁ ভাই, আপনি যা আনবেন আমরা দুই যা মিলে রান্নাঘরে যত্ন করে আপনাকে সেসব পদই রেঁধে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে বৌদি, তবে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি এখনই হাতের এই চটের থলেটা নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছি। উমা বিক্রম ভাই, এ কি আজব কাণ্ড করেছেন আপনি? এই বানের বাজারে ইলিশ মাছের তো আকাশ ছোঁয়া দাম। হ্যাঁ বৌদি, আমাদের এই ছোট গ্রামের ধনীরা ছাড়া এমন তাজা ইলিশ খাওয়ার সাধ্য তো আর কারণ নেই। আর সেখানে আপনি কিনে একেবারে 5 থেকে 6টা এত বড় বড় তাজা মাছ নিজের হাতে কিনে আমাদের এই গরিবের ঘরে নিয়ে এলেন। বৌদি, এই মেঘলা মরশুমে গ্রামের হাটে তাজা মাছ উঠেছিল, তাই লোভ সামলাতে না পেরে সব একেবারে কিনে আনলাম। এত মাছের পেছনে তো আপনার অনেকগুলো টাকা গেল ভাই, আমাদের কেমন লাগছে? ওসব টাকার কথা ভেবে আপনারা নিজের মনে আর চিন্তা করবেন না বৌদি। ব্যবসার মাছের বাজারগুলো সস্তায় পেয়েছি। কিন্তু এতগুলো বড় মাছ আমাদের এই ছোট পরিবারে দুবেলার আহারে তো শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। এই মাছ দিয়ে আজকে দুপুরে আমরা সবাই মিলে তৃপ্তি করে খাবো বৌদি। আর যা থেকে যাবে সেগুলো আপনারা পরে মনের সুখে খাবেন। বিক্রম ভাইয়ের মনটা সত্যিই বড় গো দিদি। চলো আর দেরি না করে আমরা এই মাছগুলো কাটার ব্যবস্থা করি, বটিটা নিয়ে আসি। চল বোন, মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নি। আজ বিক্রম ভাইকে আমাদের স্বাদের ইলিশ মাছ খাওয়াবো। বাবা বিক্রম, আমার এই ভাঙা ঘরের সব জমি জমা বানের জলে ডুবে গিয়ে এখন বালিতে ভরে গেছে। কাকিমা, আপনি নিজের মনকে এভাবে একদম দুর্বল করবেন না। দিন তো সব সময় এক ছকে সমানভাবে চলে না। আমার ছেলেরা ঘরে থাকলে আজ আমাদের এই উঠোনে কত বড় আনন্দের মেলা বসতো বাবা, আমার সব চলে গেল। ওপরওয়ালার উপর ভরসা রাখুন কাকিমা। ওনারা যেখানেই থাকুন আমি নিজের চোখে ওনাদের আবার এই ঘরে ফিরিয়ে আনবই, আপনি ভাববেন না।
কাকিমা, শহর থেকে আমার এক কাজের জরুরি খবর এসেছে। আমাকে এখনকার মতো এখনই শহরের দিকে যেতে হবে। সে কি কথা বিক্রম, তুমি এই ভর দুপুরে না খেয়ে চলে যাবে? অন্য এক সময় আবার গেলে কি চলতো না? বড় তাড়া আছে কাকিমা, এক ফোঁটাও দেরি করা যাবে না। আমি ওনাদের খোঁজ পেয়ে আবার এই ঘরে ফিরে আসব। মা, বিক্রম ভাই তো দুপুরের ভাত না খেয়েই তাড়াহুড়ো করে চলে গেলেন। উনি হঠাৎ এভাবে চলে গেলেন কেন? আর বলো না বড় বউ, শহর থেকে নাকি ওর কোন কাজের খবর এসেছে, তাই এক কাপড়েই চলে গেল। সরলা, রাত তো হলো রে বোন, বিক্রম ভাই তো এখনো এলেন না শহর থেকে, আমাদের ঘরে তো আর ফিরলেন না। হ্যাঁ বৌদি, এমনিতেই তো উনি ওই গ্রামের পথ ভালো করে চেনেন না। ওনার আবার কোনো বিপদ হয়ে গেল না তো? আমি তোদের এত করে বললাম, সেই দুপুরের দিকটা ছেলেটা গেল আর রাতে ফিরে আসবে না। আপনি ঠিকই বলেছেন মা, উনি তো বলেছিলেন পরে কোনো এক সময় ওনাদের খোঁজ পেয়ে আবার এই ঘরে আসবেন। কিন্তু বৌদি, বিক্রম ভাই তো আমাদের কথা শুনলেনই না। এখন ওনার কিনে আনাই তাজা মাছগুলো নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ রে সরলা, বিক্রম ভাইয়ের শখের ইলিশ মাছ যে কত পদের তরকারি আমরা রান্না করলাম। মানুষটা কত শখ করে দাম দিয়ে বাজার থেকে মাছগুলো কিনে আনলো, অথচ নিজে এক ফোঁটাও মুখে দিতে পারলো না। এখন এই এতগুলো মাছের তরকারি নিয়ে আমরা কি করব? এই মেঘলা রাতে কিছু তো ভেবে পাচ্ছি না রে। এখন আপাতত এগুলোই শীতল মেঝেতেই ঢাকা দিয়ে রাখো বৌদি, কাল সকালে ঘুম থেকে উঠে দেখা যাবে। ওগো কন্যারা, এ আশেপাশে কি কোনো ভালো ভাতের হোটেল পাওয়া যাবে, যেখানে দুপুরের ভালো খাবার দাবার মিলবে? আমাদের এই গ্রামের বাজারের দিকে দুটো সাধারণ ভাতের হোটেল আছে, তো আপনি ওখানেই যান। ওখানকার হোটেলের খাবার দাবার তো সাধারণ রে মা। আমার ঘরের জন্য একটু ভালো মানের দামি খাবার চাই। বৌদি, আমাদের ঘরে তো বিক্রম ভাইয়ের সেই তাজা ইলিশের তরকারিগুলো সুন্দর করে সাজানো আছে। সরলা, তুই হঠাৎ করেই ভর সকালে কানাইবাবুর সামনে অমন করে ইলিশ মাছের তরকারির কথা তুললি কেন? বাবু, আমরাই আপনাকে খাসা আর দামি খাবার খাওয়াতে পারবো। আপনি আর দেরি না করে আমাদের সাথে ঘরে চলুন। বাহ মা বাহ, তোদের হাতের এই ইলিশের ঝোলের স্বাদ তো একেবারে অমৃত রে মা। শহরেও এমন স্বাদ কোথাও পাওয়া যায় না। মা সাবিত্রী, তোদের এই খাসা রান্নার কোনো তুলনা হয় না রে। এই নে তোদের একটুখানির পারিশ্রমিক। কানাইবাবু, আপনি আমাদের অতিথি হয়ে এই ঘরে এসেছেন, আপনার কাছ থেকে এতগুলো টাকা কিভাবে নেব? ও কথা মুখে এনো না মা। তোমরা যত্ন করে খাইয়েছো, এই দামি খাবারের সঠিক মূল্য পরিশোধ করা আমার কর্তব্য। বৌদি, কানাইবাবু চলে যাওয়ার পর আমার মাথার ভেতর হঠাৎ করে সুন্দর একটা নতুন বুদ্ধির উপায় খুললো। কি বুদ্ধি সরলা? কানাইবাবুর দেওয়া এই টাকাগুলোর দিকে তাকিয়ে তুই আবার নতুন কি ব্যবসার কথা ভাবছিস? আমরা এই ইলিশ মাছের হরেক পদের তরকারি গ্রামের বাজারে গিয়ে বিক্রি করতে পারি তো। বাজারে তরকারি বিক্রি? কিন্তু সরলা, গ্রামের মানুষেরা কি আমাদের এই দামি ইলিশের পদ টাকা দিয়ে কিনে খাবে? সবাই তো আস্ত বড় ইলিশ কিনে খেতে পারে না বৌদি, অন্তত নিজেদের স্বাদ মেটানোর জন্য এক পিস হলেও খাবে। তুই একদম ঠিক বলেছিস বোন, চল তবে আর দেরি না করেই তরকারির ডালি নিয়ে বাজারের দিকে রওনা দিই। এ কি বৌদি, আপনারা দুজনে মিলে ভর দুপুরে বাজারে বসে অমন কি করে কি বিক্রি করছেন? উমা, বিক্রম ভাই আপনি? আমরা তো আপনার জন্য দিনরাত চিন্তা করছিলাম, আপনি হঠাৎ সেদিন কোথায় চলে গেলেন? হ্যাঁ বিক্রম ভাই, আপনি তো সেদিন দুপুরে ভাতটুকু মুখে দিলেন না। তা এখন সব কথা পরে হবে, আগে আমাদের মাছটা খান তো। বাহ বৌদি, আপনাদের হাতের এই ইলিশের পদের গন্ধ তো চারিদিকের বাজারে সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে। আপনাদের এই রান্নার স্বাদ যদি সত্যি খাসা বৌদি, এই নিন আপনাদের এই সুন্দর মাছের সঠিক দামটুকু নিজের কাছে রাখুন। আপনি এ কি করছেন বিক্রম ভাই? আপনি আমাদের ঘরের সম্মানিত অতিথি, আপনার কাছ থেকে আমরা এই ব্যবসার টাকা কিছুতেই নেব না। এটা তো আপনাদের কষ্টার্জিত ব্যবসা বৌদি, তাই ব্যবসার জায়গায় ব্যবসা, বাড়িতে গেলে আমি এক ফোঁটা পারিশ্রমিক দেব না। বিক্রম ভাই ভালো মনের মানুষ, ওনার কথাবার্তাগুলো তেমন ন্যাচারাল আর মিষ্টি শুনতে লাগে বৌদি। আচ্ছা বৌদি, আমি আগামীকাল আবার আপনাদের বাড়িতে আসব। আমার জন্য কিন্তু ভালো ভালো খাবার তৈরি করে রাখবেন। উমা, সরলা,
দেখ বিক্রম ভাই আমাদের ঘরের গোপাল আর রতনকে সাথে নিয়ে উঠোনে ঢুকছেন। এ কি দেখছি বৌদি? ওগো, তোমরা এতদিন কোথায় ছিলে গো? এই গরিবের ঘর ফেলে কোন দূর দেশে একলা হারিয়ে গেছিলে গো? ওগো, তোমরা আমাদের এভাবে দুশ্চিন্তার মধ্যে ফেলে একটা চিঠিও দাওনি, কোথায় গিয়েছিলে? বিক্রম ভাই, আপনি ওনাদের কোন জায়গায় খুঁজে পেলেন? আমাদের সব কথা পরিষ্কার করে খুলে বলুন। বৌদি, আমি সেদিন কাকিমার মুখের কষ্টের কথা শুনেই মনে মনে ওনাদের খোঁজ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। সেই নিষ্ঠুর লোকগুলো আমাদের দিনরাত খাটাতো, অথচ কাজের শেষে এক ফোঁটা পারিশ্রমিক বা ঘরের টাকা দিত না গো। শহরের বড় মানুষের সাথে আমার ভালো যোগাযোগ আছে বৌদি, তাই ওনাদের ওখান থেকে সহজে ছাড়িয়ে আনতে পারলাম। বাবা বিক্রম, তুমি আজ আমার ঘরের দুই ছেলেকে নিজের বুকে আগলে ফিরিয়ে এনে যে উপকার করলে, তার কোনো তুলনা নেই। কাকিমা, আপনি আর ও কথা মুখে এনে আমাকে লজ্জা দেবেন না। আপনাদের এই আপন ঘরে এসে আমিও তো একটা পরিবার পেলাম। আমার এই দুই লক্ষ্মী বউ যদি এই বানের দিনে মন শক্ত করে না খাটতো, তবে এতদিনের এই সংসার বানের জলে ভেসে যেত। হ্যাঁ মা, সাবিত্রী আর সরলা মিলে এই অভাবের দিনে যে নতুন ইলিশের খাবারের ব্যবসা শুরু করেছে, তা শুনে আমার বুক গর্বে ভরে উঠেছে। বৌদিদের এই খাসা রান্নার ব্যবসার পরিকল্পনা চমৎকার। আমি নিজের খুশি মনে আজকে আপনাদের কিছু নতুন পুঁজি দিয়ে যাচ্ছি। আপনি আমাদের জন্য এত বড় কাজ করলেন বিক্রম ভাই, আবার নতুন করে ব্যবসার জন্য এতগুলো টাকা কেন দিতে চাচ্ছেন? আপনারা এই টাকা দিয়ে নদী থেকে একেবারে অনেক তাজা ইলিশ কিনে বৌদিদের এই ব্যবসাকে আরো আরো সুন্দর করে তুলুন না। বাবা বিক্রমের কথা খাঁটি রে গোপাল, এবার তোরা দুই ভাই মিলে ঘরের বউদের এই সুন্দর কাজে ভালো করে হাত লাগা। উপরওয়ালার কৃপায় আজ আমাদের এই সংসারে কত বড় খুশির আলো আর হারানোর সুখ আবার ফিরে এলো। দেখ রে সরলা। হ্যাঁ বৌদি, আমাদের এই একতা সততার বন্ধন চিরকাল আমাদের এই আপন পরিবারে অটুট থাকুক।